দুটোই আমাকে বলেছে ছোট লামা রিনচেন। একটা হচ্ছে জ্যাকির বারবার চিৎকার। কোনো মানুষ যদি মারা যাওয়ার আগে লড়বার সুযোগ না পায়, সে একবারই চিৎকার করে ওঠে, তারপর মারা যায়। এখানে জ্যাকি কিছুক্ষণ লড়েছিল, ঘুরন্ত পাইন লকটাকে ওর আঙুল কাটা হাত আর পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। সেই জন্যই ও বেশ কয়েকবার চিৎকার করার সময় পেয়েছিল। আর একটা শব্দের কথা রিনচেন আমাকে বলেছিল। ও যখন জ্যাকির আর্তনাদ শুনে গুম্ফার ভেতর থেকে দৌড়ে বাগানে বেরোচ্ছে, তখন তেলহীন চাকার চক্করের মতো একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনেছিল। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না যে শব্দটা কিসের হতে পারে। এখন বুঝতে পারছি। রিনচেন সেদিন যখন জ্যাকির ডেড বডির দিকে দৌড়ে যাচ্ছিল, নদীর ধারে দাঁড়িয়ে তার অনেক আগেই খুনি লোকটা দেখে নিয়েছিল জ্যাকি প্রেয়ার হুইলের ডগা থেকে ছিটকে গেছে। কাজ শেষ। তখনই সে স্লুইস গেট নিশ্চয়ই বন্ধও করে দিয়েছিল, কিন্তু তারপরেও ইনার্শিয়া অফ মোশনে ওই সিস্টেমটা এক পাক ঘুরেছিল, আর সেই শেষ রোটেশনটার শব্দটাই রিনচেন শুনতে পেয়েছিল। বিনায়ক নিজের মনেই বলল, ওসি সুরেশ তামাংকে এসব কথা কেউ বলেনি? না, বোঝাই যাচ্ছে এই প্রেয়ার হুইলের নিচে বসানো ওয়াটার মিলের পুরো সিস্টেমটাই কোনো অজ্ঞাত কারণে 70-80 বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। হয়তো 80 বছর আগে যেসব পালা পার্বণ হতো, ওটা সারা দিন এক নাগাড়ে ঘোরানো হতো। সেসব পালা পার্বণ অনেক বছর আগেই হয়তো বন্ধ হয়ে গেছে। তাই সাম্পা গ্রামের লোকেদের কারোরই স্মৃতিতে নেই যে কোনোদিন জলের তোড়ে তাদের গ্রামের প্রেয়ার হুইলটা ঘুরত। যদি তাদের মনে থাকতো, তাহলে কেউ না কেউ পুলিশ এনকোয়ারিতে সে কথা জানাতো ঠিকই। বিনায়ক বলল, কিন্তু এবার আসল কথাটা বলুন, সেই লোকটা মানে খুনিটাকে? আমার একজনের নামই মাথায় আসছে। মুচকি হেসে বললাম, মনে হচ্ছে আমি আর তুমি একই হাবিজাবি ভাবছি। নিংমা শেরপা ছাড়া আর কারো নাম ভাবতেই পারছি না। একটু থেমে যোগ করলাম, লোকটার সম্বন্ধে এসব কথা ভাবতে খারাপ লাগছে বিনায়ক, কিন্তু না ভেবেই বা কি করবো বলো? এভিডেন্স তো তাই বলছে। বিনায়ক বলল, এভিডেন্স কোথায় স্যার? লোহার গেটটার দিকে আঙুল দেখিয়ে বলল, এটাকে বড় জোর একটা অ্যাজাম্পশন বলা যায়, একটা ধারণা, কিন্তু এভিডেন্স তো অন্য জিনিস। আমি একটু হেসে বললাম, সম্ভবত আজ থেকে 10-12 বছর আগে আমি তোমাদের এভিডেন্স অ্যাক্টে ক্লাস নিয়েছিলাম। সরি স্যার। শোনো বিনায়ক, এভিডেন্স আছে। এই যে আমরা নিংমার বাড়িতে অতিথি হিসেবে আসার জায়গা পেলাম, থাকার জায়গা পেলাম, এটা ঠিক কো ইনসিডেন্ট নয়। আমি সুরেশকে বলেছিলাম নিংমাকে রিকোয়েস্ট করতে যেন ওর বাড়িতে আমাদের থাকতে দেয়। থানার ওসির রিকোয়েস্টে না করার সাহস হয়নি নিংমার। সেই জন্যই আমরা এই বাড়িতে রয়েছি। বিনায়ক অবাক হয়ে বলল, তাই? কিন্তু কেন স্যার? এখানে আসার আগেই কেন সন্দেহ করেছিলেন ওকে? কারণ জ্যাকির পোস্টমর্টমে দেখা গিয়েছিল ওর রক্তে হালকা ড্রাগ রয়েছে। মৃত্যুর বড়জোর আধ ঘন্টা আগে খাবারের সঙ্গে ওর স্টমাকে ঢুকেছিল। ড্রাগটার নেচারই এমন, যেটা কাপ সিরাপেও পাওয়া যায়। খেলে হাত পায়ের ওপরে কন্ট্রোল একটু কমে আসে, আর কিছুই হয় না। দেখবে, যে কারণে এই ধরনের অনেক কাপ সিরাপে শিশির গায়ে সাবধান বাণী লেখা থাকে, খাওয়ার পরে ড্রাইভ করবেন না। বিনায়ক চোখ বড় বড় করে বলল, সুরেশ আমাকে কিছু বলেনি তো। আমি বললাম, আমাকেও বলেনি। আমরা সেদিন আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘন্টাখানেক পরে আমি সুরেশকে ফোনে বলেছিলাম জ্যাকির পোস্টমর্টম রিপোর্টের কপি আমাকে হোয়াটসঅ্যাপ করতে। সেই রিপোর্টে জ্যাকির স্টমাকের ড্রাগের ব্যাপারটা দেখে আবার সুরেশকে ফোন করে জিজ্ঞেস করলাম ও এই ব্যাপারটা নিয়ে কি ভাবছে। সুরেশ বলেছিল, জ্যাকির মতো আন্ডারওয়ার্ল্ডের ছেলেরা অনেক ধরনের নেশাপান করে, এটাও সেই রকমই কিছু হবে। কিন্তু আমার মনে তা হয়নি, যদিও তখনই এটার সঙ্গে ওর মৃত্যুর অদ্ভুত একটা যোগ থাকতে পারে এটা বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, তা না হয় হলো, কিন্তু তাতেও কি নিংমা শেরপা পিকচারে আসছে, সেটা কেমন করে? বললাম,
তোমার কি মনে আছে সেদিন সন্ধে থেকে রাত অবধি জ্যাকি ওই গ্রামেরই একমাত্র চায়ের দোকানটায় বসে নুন চা আর মোমো খেয়েছিল? তারপর ওই দোকানটা থেকে হাঁটা লাগিয়েছিল মনাস্ট্রির দিকে। সুরেশকে খোঁজ নিয়ে দেখতে বলেছিলাম দোকানটার মালিককে। তারপর ও খোঁজ নিয়ে আমাকে জানিয়েছিল দোকানটার মালিক নিংমা শেরপা। ছুতোরখানার পাশাপাশি ওর এটাও একটা ব্যবসা। নিংমা নিজে প্রতিদিন দোকানে থাকে না, কর্মচারী দিয়ে কাজ চালায়। তবে সেদিন নিংমা নিজেই ছিল দোকানে। বিনায়কের ভুরুটা আবার কুঁচকে গেল। বলল, এবার বোধহয় যোগসূত্রটা আমিও বুঝতে পারছি স্যার। যতই ডান হাতের 3টে আঙুল কম থাক, তবু জ্যাকি ছিল একজন ক্লাইম্বার। শেষ মুহূর্তেও যদি কোনো রকম ঘুরন্ত পাইন লক থেকে বেয়ে নেমে আসে, তাই নিংমা কোনো চান্স নেয়নি। ওর খাবারে এমনভাবে ড্রাগ মিশিয়েছিল যাতে ও হেঁটে গুম্ফা অবধি যাওয়া কিংবা খুঁটি বেয়ে ওপরে ওঠার মতো কাজগুলো ঠিক করতে পারে, কিন্তু রিফ্লেক্স অ্যাকশনগুলো একটু ঢিলে হয়ে যায়। এক্স্যাক্টলি। আরেকবার বলবো স্যার? আমার মনে হচ্ছে জ্যাকির মাথায় গুম্ফার নৈশ অভিযানের পুরো প্ল্যানটা গেঁথে দিয়েছিল নিংমা নিজে। ওই জ্যাকিকে বুঝিয়েছিল কিভাবে প্রেয়ার হুইল বেয়ে গুম্ফার দোতলায় সহজেই ওঠা যায়, কিভাবে জানলা খুলে চুরি করে আনা যায় ইয়েতির হাড়। জ্যাকি কি করবে না করবে সে সম্বন্ধে আগে থেকে না জানলে নিংমা কেমন করেই বা এখানে এসে দাঁড়িয়ে থাকবে? হিসেব মতো এখানে পৌঁছনের জন্য ওকেও তো জ্যাকির পেছন পেছনই বেরিয়ে আসতে হয়েছিল। আমি তোমাকে ফুল মার্কস দিলাম। আমারও ধারণা 11 তারিখ নদীতে বান আসতে দেখে নিংমার মাথায় ওই চমৎকার খুনের পরিকল্পনাটা গজিয়ে উঠেছিল। পূর্বপুরুষদের অসামান্য কীর্তির কথা ও নিশ্চয়ই বাবার মুখ থেকে ছোটবেলাতেই শুনেছিল। শুধু তাই নয়, আমার ধারণা একজন দক্ষ মিস্ত্রি হিসেবে ও নিজেও কখনো না কখনো ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখেও ছিল ওয়াটার মিলটার এখনো কাজ করতে পারে কিনা। দেখেছিল, হ্যাঁ পারে। যদি বৃষ্টি হয়, যদি সাম্পা নদীতে হরপা বান আসে, তাহলে তাহলে ওই আটা ভাঙানোর কলের মতো গুম্ফার প্রেয়ার হুইলকেও জলের তোড়ে ঘোরানো যেতে পারে। তাহলে ব্যাপারটা এভাবে ভাবা যাক। 11 তারিখ সন্ধেবেলা নিংমা জ্যাকিকে গিয়ে বলেছিল সজ্জন আগরওয়ালা যদি তাকে একটা বড় সড়ো পেমেন্ট দেয়, তাহলে ও আর বড় লামার দলে থাকবে না। জ্যাকির রাজি না হওয়ার কোনো কারণও ছিল না। ওই সাদা মাটা গ্রাম্য ছুতোর মিস্ত্রি যে ওকে খুন করতে চাইছে, সেটা ও কেমন করে ভাববে? তারপর নিংমা এক ঢিলে 2 পাখি মারল। একদিকে জ্যাকি নিকেশ হলো, অন্যদিকে ইয়েতির ভয়ঙ্কর প্রতিশোধের নমুনা দেখে গ্রামবাসীদের হাড় হিম হয়ে গেল। ইয়েতি রইল ইয়েতির সম্মানেরই জায়গায়। বিনায়ক বলল, হঠাৎই মনে পড়ে গেল স্যার, কাল আপনি যখন প্রেয়ার হুইলের বেদির মাঝখানে ওই গর্তটার দিকে ঝুঁকে পড়েছিলেন, তখন নিংমাই সেফটির দোয়াই দিয়ে আপনাকে টেনে সরিয়ে নিয়েছিল। পাক্কা শয়তান একটা। বললাম, আমি সবকিছুতেই তোমার সঙ্গে দ্বিমত থাকতে পারছি না বিনায়ক। আমার হলো কি, আমরা দুজন রিভার বেড থেকে হ্যাঁচড়ে প্যাঁচড়ে নড়ি বাঁধানো রাস্তায় উঠে এলাম। দেখলাম ঠিক ইয়েতির গুম্পার পেছনে উঠোনের গেটের সামনেই পৌঁছে গেছি। সেটাই স্বাভাবিক দৃশ্য। স্লুইস গেটটা যে প্রেয়ার হুইলের সঙ্গে এক সরলরেখাতেই থাকবে, তবেই না নদীর স্রোত তার পূর্ণ শক্তি নিয়ে প্রপেলারের উপর ঝাঁপিয়ে পড়বে। আঁকা বাঁকা নালা হলে সেটা তো সম্ভব হতো না। সে যাই হোক, আমি বিনায়ককে বললাম, চলো একবার ছোট লামা রিংচেনের সঙ্গে কথা বলে আসি। রিংচেন বলেছে শুধু গ্রামের মধ্যে ক্ষমতা ধরে রাখার জন্যই নাকি নিংমা বড় লামার সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু এই থিওরিটা আমি পুরোপুরি বিশ্বাস করে নিতে পারছি না। হিমালয়ের শান্ত একটা গ্রামের একজন অধিবাসী, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সে শুধু মোড়লের পোস্টটা ধরে রাখার জন্য একটা খুন করবে? এটা বিশ্বাস করা কঠিন।
এর পিছনে অন্য কোনো গল্প আছে, আর থাকলে সেটা জানাবে মনাস্ট্রির লামারাই। বিনায়ক একটু চিন্তিত মুখে বলল, তাই তো, যদি জানতাম মনাস্ট্রি সেপ্টিং এর সময় ওর পূর্বপুরুষদের শিল্প কর্মগুলো নষ্ট হবে, তাহলে না হয় নিংমার বিরোধিতার একটা কারণ বুঝতাম। কিন্তু সজ্জন আগরওয়ালা তো কথা দিয়েছে, প্রতিটি ছবি, প্রতিটা বাসন, বাদ্যযন্ত্র, কারুকার্য করা কাঠের প্যানেল একদম যত্ন করে নতুন বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেবে। মানে নতুন মনাস্ট্রি হবে, একেবারেই পুরনো মনাস্ট্রির রেপ্লিকা। তাহলে সেই তাহলের উত্তরটাই আমরা রিংচেং এর কাছে সরাসরি জানতে চাইলাম। রিংচেংকে আজকে কেন জানি না খুব সন্ত্রস্ত দেখাচ্ছিল। এদিনও আমরা কিচেনেই বসেছিলাম, ও বারবার ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাচ্ছিল। থাকতে না পেরে জিজ্ঞাসাই করলাম, তোমার ভয়টা কিসের? রিনচেন শুকনো মুখে বলল, আমি আমি একটা অদ্ভুত জিনিস জানতে পেরে গেছি। না জানলেই ভালো হতো, জেনে ফেলেছি বলেই আমার প্রাণের ভয় রয়েছে। আমার সিক্স সেন্স বলছে রিনচেন ওই কি যেন জেনে ফেলার কথা বলছে, সেটা আসলে নিংমার হাতে জ্যাকির খুন হওয়ার আসল কারণ। জ্যাকিকে খুন করার মোটিভটা ও কোনোভাবেই জেনে ফেলেছে। ওকে সাহস দিয়ে বললাম, তাতে এবার তোমার ভয় কিসের রিনচেন? তুমি তো আমাদের পরিচয় জানো। রিনচেন শুকনো হাসি হেসে বলল, ওই পুলিশের তকমার কথা বলছেন তো? ওগুলো কাল সকালে আবার গায়ে লাগিয়ে নেবেন চৌবে সাহেব। কাল সকালে? হ্যাঁ, যখন জোরপাখারি থানার আর্ম কনস্টেবলরা আপনাদের এসকর্ট করে হিলে নিয়ে যাওয়ার জন্য আসবে। তার আগে অবধি আপনারা নিজেরাই নিরাপদ নন। আপনারা আমাকে কিভাবে রক্ষা করবেন? বিনায়কের মুখটা সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। ও সবেমাত্র এক্সকিউজ মি বলে কি একটা যেন বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই রিংচেন হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বলল, এই গ্রাম থেকে যে কোনো দিকে 5 কিলোমিটার চলে যান, মানুষ কেন, একটা কুকুরেরও দেখা পাবেন না। তার উপরে আপনারা সমতলের লোক, পুরো পাহাড়টাই আপনাদের জন্য বদ্ধভূমি। কত ভাবে আপনাদের মেরে ফেলা যায় জানেন? এখান থেকে নিংমার বাড়ি অবধি হেঁটে যাওয়ার মধ্যেই আপনার মাথায় একটা পাথর খসে পড়তে পারে, আপনি পা স্লিপ করে খাদে পড়ে যেতে পারেন। কাজেই বেশি সাহস দেখাবেন না। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাল রাতের সেই খাদের কিনারা। সত্যি মৃত্যুর এক চুল দূর থেকে ফিরে এসেছিলাম। বিনায়কেরও নিশ্চয়ই একই কথা মনে পড়ে গিয়েছিল। সত্যি খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে আছি আমরা। হঠাৎ রান্নাঘরের দরজার দিকে চোখ পড়তেই আমাদের সেই ভয়টা 10 গুণ বেড়ে গেল। দেখলাম কিচেনের দরজায় দুটো পাল্লায় 2 হাত রেখে দাঁড়িয়ে রয়েছে নিংমা শেরপা। ও যে কখন এসেছে, কতক্ষণ ধরে আমাদের কথাবার্তা শুনছে, কিছুই খেয়াল করিনি। তবে আমাদের চোখে চোখ পড়তেই ও এক গাল হেসে বলল, জিনা আপনাদের ডাকতে পাঠালো স্যার। সকালে চাটা অবধি খাননি। চলুন, ও আপনাদের জন্য গরম গরম থুকপা নিয়ে বসে আছে। নিংমাকে বললাম, চলো চলো ভাই নিংমা, আসছি। তারপর গলা নামিয়ে ফিসফিস করে নিঞ্চেনকে বললাম, দুপুরের খাওয়া দাওয়ার পর চলে আসবো। ও নিঃশব্দে ঘাড় এড়িয়ে সম্মতি জানালো। নিংমার পাশ কাটিয়ে আমি আর বিনায়ক কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরে পিছন থেকে ভেসে আসা কয়েকটা কথা কানে ঢুকলো। নেপালি ভাষায় নিংমা বলল, ছোট লামা, এর জন্য তোমাকে অনেক বড় দাম চোকাতে হবে। প্রায় একইভাবে রিনচেন উত্তর দিল, তোমার যা ক্ষমতা আছে করে নিও মোড়ল। প্রভু বোধিসত্ত্বের চরণ ছায়ায় রয়েছি, ইয়েটিকে ভয় পাই না। আমি আর বিনায়ক কিছুই না শোনার, কিছুই না দেখার ভান করে প্রেয়ার হলের ভেতর দিয়ে গিয়ে সামনের দরজার দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে রাস্তায় একটু পরেই নিংমা জোরে পা চালিয়ে আমাদের সঙ্গ ধরল। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, এই ছোট লামার স্বভাব একদম ভালো নয়। 3 মাস আগে আমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল, এখনো ফেরত দিচ্ছে না। কোনো উত্তর দিলাম না। প্রাণপণে আন্দাজ করার চেষ্টা করছিলাম
ছোট লামা কোন গোপন কথা জেনে ফেলেছে সেটা জানা জরুরি, ভীষণই জরুরি। হাতে আর একদম সময় নেই। আগামীকাল এই সময় আমরা বার্সের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যা করার, যা জানার সবই আজ রাতের মধ্যে সেরে ফেলতে হবে। তখনও জানতাম না যে রিনচেনের মুখের কথা, সেই কথার কোনো দিনই আমরা জানতে পারবো না। ছোট লামা রিনচেন কি সত্যিই জানতে পেরেছিল কে বা কারা জ্যাকি সুব্বাকে হত্যা করেছিল? এর পিছনে কার হাত? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের সেই হাত জ্যান্ত গল্পের ৮ম পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকে সেই হাত গল্পের ৭ম পর্ব। গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়, আর গল্প পাঠে আমি নন্দিতা। তোমাদের অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য কৃতজ্ঞতা জানাই।